ওয়েলকাম টু মুক্তা সিরিজ। আজকে আমি তোমাদের জন্য যে ড্রামাটা নিয়ে এসেছি এটা কয়েকদিন আগেই রিলিজ হয়েছে। এর নাম হলো জেমিনাই। তো চলো শুরু করছি। ড্রামার শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই। সে টাওয়ারের উপরে ছিল। একটি ছেলে চিৎকার করে বলছিল, ওকে আটকাও, ওকে মরতে দেয়া যাবে না। মেয়েটি বলছিল, তোমরা আমাকে অপমান করেছো, আমাকে অত্যাচার করেছো, এর ফল তোমাদের পেতে হবে। এরপরেই সে টাওয়ার থেকে ঝাঁপ দেয়। এরপর আমাদেরকে কয়েকদিন আগের সিন দেখানো হয়। এই মেয়েটার নাম সু। তার কাছে ছেলেটি আসলে সে তাকে দুলাভাই বলে ডাক দেয় আর বলে, বলো তো এই সব জিনিস তোমার আমার সাথে ভালো লাগে নাকি আপুর সাথে? এই ছেলেটি এই রাজ্যের রাজকুমার, তার নাম সিতু। সে বলে, তুমি যা চাইছো আমি তোমাকে তাই দিচ্ছি। তারপরও এই সন্দেহ থাকে। সে মেয়েটিকে কিস করতে শুরু করে। বাইরে দুজন মেয়ে একসাথে ওই প্যাভিলিয়নের দিকে আসছিল। দাসী বলছিল, ম্যাডাম, রাজকুমারকে কিছু দেওয়ার হলে দাস দাসীদেরকে বললেই দিয়ে যায়, ঠান্ডার মধ্যে আপনার যাওয়ার কি দরকার? মেয়েটি বলে, কিছু কাজ আমি নিজেই করতে চাই, তুমি এখানে দাঁড়াও। এই বলে সে ভেতরে যায়। এই মেয়েটাই সে যাকে আমরা টাওয়ার থেকে পড়ে যেতে দেখেছি। এর নাম লু ঝাও। সে সিতুর স্ত্রী এবং সে চোখে দেখে না। সিতু বলে, ঠান্ডার মধ্যে তোমার এখানে আসার কি দরকার ছিল? সে তাকে নিয়ে বসে। তখন সু ইচ্ছে করে সিতুর শরীরে হাত দিচ্ছিল। লু ঝাও জিজ্ঞেস করে, কিসের শব্দ? সিতু বলে, এমনি টেবিলে আমার হাত লেগে গিয়েছিল। লু ঝাও তার জন্য পিঠা এনেছে। সু ইচ্ছে করে তার হাতে মোম ফেলে দেয়। সিতু বলে, তুমি ঠিক আছো? সে বলে, আমি ঠিক আছি, ভুলবশত হয়তো আমার হাত মোমবাতিতে লেগে গেছে। তখনই তার বমি বমি ভাব হতে থাকলে সিতু জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? লু ঝাও তার হাত নিজের পেটে রেখে বলে, আপনি বাবা হতে চলেছেন। এরা দুজন কেউই খুশি হয় না, কিন্তু তারপরও সিতু নাটক করে বলে, খুব ভালো হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। অনেক শীত পড়েছে, বাইরে তুষার পড়ছে, চলো আমি তোমাকে ঘরে নিয়ে যাচ্ছি। যখনই তারা চলে যেতে চায়, সু সেখানে একটা ঝাড়ু ফেলে দেয়। লু ঝাও জিজ্ঞেস করে, কিসের শব্দ? তখন সিতু বলে, মাঝে মাঝেই জঙ্গলি বিড়াল এখানে আসে, সমস্যা নেই। এরপর তারা আবার যেতে থাকে। এদিকে দুজন গার্ডকে দেখানো হয় যারা রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন তারা একটা ছেলের গায়ে একটা ব্যাচ দেখতে পায়, যেটা ছিল সুনতিয়ান সেক্টের ব্যাচ। তারা দুজন তখন ভয় পেয়ে যায়। ছেলেটা তাদেরকে চলে যেতে বলে। এই ছেলেটার নাম হলো শাওরেন। এরপরে আমাদেরকে ইম্পেরিয়াল একটা অফিস দেখানো হয়, যেটা অনেকদিন ধরেই ভাঙাচোরা পড়ে আছে এবং এখানে এখন হয়তো ইলিগাল কাজই চলে। তখন সেখানে একজন লোক আসে। পেছন থেকে শাওরেন আসলে লোকটি তার সঙ্গে ফাইট করতে চায়, তবে সে শাওরেনের এক আঘাতেই মাটিতে পড়ে যায়। সেই লোক জিজ্ঞেস করে, তুমি আসলে কে? তখন শাওরেন বলে, আমি সুনতিয়ান সেক্টের একজন অফিসার, যারা মহারাজের হয়ে কাজ করে। আমাদের মহারাজের আদেশ ছাড়াও অনেক কিছু করার পারমিশন রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো, সুনতিয়ান সেক্ট মূলত মহারাজের একটি পার্সোনাল সংগঠন, যেখানকার সকল সদস্যরা অনেক বেশি দক্ষ এবং নির্মম। শাওরেন বলে, মিলিটারি নকশাটা তুমি কার কাছে নিয়ে যেতে চাইছো? লোকটা তখন সেই নকশাটা খেয়ে ফেলতে চায়। তখন শাওরেন সেটা ধরে ফেলে। এরপর বলে, আমার নামটা মনে রেখো। পরে সেটাকে মেরে ফেলে আর সেই নকশাটাকেও জ্বালিয়ে দেয়। এরপর সে এই পুরো অফিসটাকেই জ্বালিয়ে দিয়ে বাইরে চলে আসে। তার হাতে তখন ছোট্ট একটা কবুতর ছিল। এরপর সে একটা মেয়ের কাছে আসে, তাকে সে আপু বলে ডাক দেয়। এর নাম জিনু। সে সুনতিয়ান সেক্টের মাস্টার। জিনু বলে, তোমাকে কতবার বলেছি কাজের ক্ষেত্রে আমি তোমার মাস্টার। শাওরেন তাকে সরি বলে। এরপর সে তাকে কিছু রিপোর্ট দেয় আর জিনু তাকে নিজের রুমাল দেয় আর মুখটা মুছে ফেলতে বলে। শাওরেন বলে, সিতু অনেক চালাক, তেমন কোনো প্রমাণ আমি পাইনি। জিনু বলে, এখানে লেখা আছে সিতুর স্ত্রী প্রেগনেন্ট। ঠিক আছে, তাহলে কালকে তার সঙ্গে আমি দেখা করব। এদিকে বৃষ্টির শব্দে লু ঝাওয়ের ঘুম ভেঙে যায়, তাই সে দাসীকে ডাকে। তবে কারো সারা শব্দ না পেয়ে সে সামনে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পেছনে ঘুরলেই দেখা যায় সু চাকু নিয়ে দাঁড়িয়ে আছে। সেখানে ঘুমের ওষুধের সুগন্ধি জ্বালানোর কারণে লু ঝাও ঘুমিয়ে পড়ে। সু মনে মনে বলে, রাজকুমারের বাচ্চা পেটে ধরেছ, তুমি কি এটার যোগ্য? সে তাকে মারতে যেতে চায়, তখন সিতু তার হাত ধরে ফেলে। সে চাকু দিয়ে সুয়ের গালে আঘাত করে দেয়। এরপর সে তার কাছে গিয়ে বলে, তুমি ওকে অপমান করতে পারো, কিন্তু ওকে মেরে ফেলতে পারো না। কয়েকদিন পরেই ওর 18 বছরের জন্মদিন হবে। লু পরিবারের সকল সম্পত্তি ও একা পাবে। আমার এত বড় প্ল্যান তুমি নষ্ট করতে পারো না। সু বলে, আমি ওকে মারতে চাইনি, আমি শুধুমাত্র ওর বাচ্চাটাকে মেরে ফেলতে চাইছি। ও এমনিতে তোমার স্ত্রী হয়ে বসে আছে, তার উপর এখন আবার তোমার বাচ্চার মা হবে, এটা আমি সহ্য করতে পারবো না। সে কান্না করতে থাকলে সিতু বলে, আমিও চাই না অন্য কোনো মহিলা আমার বাচ্চার মা হোক, তবে
আর কয়েকটা দিন সহ্য করো। অনেকেই বলে খেলা দেখার মজা ঠিকই আছে, কিন্তু আসল টেনশন আর থ্রিলটা আসে তখনই যখন নিজের অনুমানটা সঠিক হয়। আমরা জানি আপনারাও চান একটু আলাদা এক্সাইটমেন্ট, তবে সেই এক্সাইটমেন্ট হোক স্মার্ট আর সেফ। এজন্যই আমরা এনেছি এক ভিন্ন প্ল্যাটফর্ম, যেখানে খেলাটা উপভোগ করার পাশাপাশি আপনার অনুমানও থাকবে গেমের অংশ। এখানে সবকিছু সহজ, ঝামেলাহীন এবং সেফ ভাবে করা হয়েছে। শুধু ম্যাচ উপভোগ করুন আর অনুমান করে গেম খেলে দেখুন আপনার স্পোর্টস সেন্স কতটা শক্তিশালী। আর এখানে লেনদেন করতে পারবেন সরাসরি বিকাশ, নগদ, রকেট দিয়েই। ভাবুন তো, আপনার সঠিক সিদ্ধান্ত যদি আপনাকে ছোট্ট একটা বাড়তি আনন্দ এনে দেয়, তাহলে গেমটাই অন্যরকম লাগবে। যা শুনলেন এটা শুধু শুরু, আসল জিনিসটা পিন করা কমেন্টে আপনার জন্য অপেক্ষা করছে। একবার দেখে নিন, মিস করলে আফসোস করবেন। আর হ্যাঁ, আমার প্রোমো কোড মুক্তা01 এটা দিয়ে রেজিস্ট্রেশন করুন, সেখানে থাকছে আরো চমক। এরপর ওই থাকবে না, ওর বাচ্চা কোত্থেকে আসবে? আমার একমাত্র স্ত্রী থাকবে তুমি, আর তোমার গর্ভে আমার সন্তান। এটা শুনে সু খুশি হয়ে বলে, দুলাভাই আমার ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দাও। সিতু বলে, তাহলে আজ রাত আমাকে খুশি করো, চলো আমাদের নিজেদের বাচ্চা নেওয়ার ট্রাই করি। সে তাকে কোলে উঠিয়ে তার সৈনিককে বলে, বরাবরের মতোই আমার জায়গায় পাহারা দাও। এরপর সে চলে যায়। একটু পরে লুঝাওয়ের ঘুম ভেঙে যায়। সে বলতে থাকে, আমি এইমাত্র অনেক খারাপ একটা স্বপ্ন দেখলাম। আমি দেখলাম আমাদের বাচ্চা নেই, আমি বরফের মধ্যে পড়ে আছি, সারা গায়ে রক্ত। আমার ভীষণ ভয় লাগছে। কাল আমাকে নিয়ে একটু টেম্পলে যাবেন? আমি বাচ্চার জন্য প্রার্থনা করতাম। কিন্তু তার পাশে তো শুয়েছিল সিতুর সৈনিক। সে চুপ করেছিল। লুঝাও বলতে থাকে, আপনি কেন কথা বলছেন না? সে তাকে ধরতে চাইলে সৈনিক সরে যায়, তবে লুঝাও একটু তাকে স্পর্শ করে বুঝতে পারে এটা রাজকুমার নয়। সে তখন বলতে থাকে, আপনি কে? সে তাকে আরো ধরতে গেলে সিতু এসে তার হাত ধরে ফেলে আর বলে, একটু আগে আমি একটা কাজে গিয়েছিলাম, ঠান্ডার মধ্যে এসেছি, শরীর ঠান্ডা হয়ে গিয়েছে, তাই তোমার সঙ্গে কথা বলিনি। তুমি চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে কাল টেম্পলে যাব। পরদিন সকালে দেখা যায় একজন লোক শাওরানকে বন্দি করেছে। তখন সেখানে জিনু আসে। জিনু পেছনে হাত দিলে শাওরান হাসতে শুরু করে। লোকটা বলে, তুমি এখনো কেন হাসছো? শাওরান বলে, তুমি আমাদের সেক্ট সম্পর্কে কিছুই জানো না, আর আমার আপুকে তো একদমই জানো না। জিনু নিজের অস্ত্রটা বের করে ছুড়ে দেয়। সেটা শাওরানের বুক ভেদ করে সেই লোকের গায়ে লাগে। এরপর জিনু তার কাছে এসে বলে, সত্যি করে বলো, ওই অবৈধ অস্ত্র তোমরা কার কাছে দাও? সেই লোক বলে, রাজকুমার সিতুর সৈনিক লিং এসে ওই অস্ত্র নেয়। ও অনেক চালাক, প্রত্যেকবার আলাদা আলাদা লোক পাঠায়। জিনু এরপর তাকে মেরে ফেলে। শাওরান বলে, আপু তুমি কিভাবে আমাকে আঘাত করলে? জিনু বলে, তুমি তো বেঁচে আছো তাই না? তখনই সে ঘন্টার শব্দ শুনতে পায় আর বলে, আমাকে টেম্পলে যেতে হবে, হয়তো সিতুর বউ টেম্পলে এসেছে। এদিকে এরা টেম্পলে আসে। লুঝাও বলে, সু তুমি আমার সাথে টেম্পলে এসেছো, আমি অনেক খুশি হয়েছি। সে বলে, তোমাদের বাচ্চার জন্য আমিও প্রার্থনা করব। লুঝাও বলে, শুনেছি এই টেম্পলে মানুষ নিজের মনের ইচ্ছা লিখে টানিয়ে দেয়, এতে নাকি সেটা সত্যি হয়। সু বলে, তুমি তো চোখে দেখো না, আমি লিখে দিচ্ছি। কি লিখতে হবে বলো? সে বলে, লেখো আমার সন্তান যেন ভালোভাবে পৃথিবীতে আসে। এরপরে সু লিখে বলে, রাজকুমার দেখুন তো লেখা ঠিক আছে কিনা। সেখানে লেখা ছিল, তোর যেন ভয়ঙ্কর মৃত্যু হয়। সিতু বলে, হ্যাঁ ঠিক আছে। এরপরে সু বলে, তুমি তাহলে প্রার্থনা করো, আমি বাইরে যাচ্ছি। সিতু বলে, আমি আরো মোমবাতি নিয়ে আসছি। লুঝাও একা একা প্রার্থনা করছিল। তখন জিনু এসে বলে, তুমি কি মনে করেছো এভাবে প্রার্থনা করলেই সবকিছু ঠিক হয়ে যাবে? লুঝাও বলে, তুমি কে? সে বলে, আমি সুমতিয়ান সেক্টর লিডার জিনু। সে বলে, তুমি মহারাজের হয়ে কাজ করো, তুমি আমার স্বামীকে একদম পছন্দ করো না, তুমি এখন আমার কাছে কি জন্য এসেছো? জিনু বলে, তুমি তাহলে অতটাও বোকা নও, আমি এখানে কাজে এসেছি। আমি তোমাকে বলতে চাই, তোমার আড়ালে তারা অনেক বড় ষড়যন্ত্র করছে। 4 বছর আগে তোমার বোন আমাদের সেক্ট থেকে অন্ধ হওয়ার ওষুধ কিনেছিল। 4 বছর আগেই তোমার জ্যোতি চলে গিয়েছিল। তুমি বলো, এটা কি শুধুমাত্র কোইন্সিডেন্স? লুঝাও বলে, আমি বিশ্বাস করি না, তারা আমার প্রিয় মানুষ। জিনু বলে, প্রিয় মানুষ? আমার কথা তোমার বিশ্বাস করতে হবে না। এই অ্যামুলেটটা একজনকে নিয়ে দেখিও যে এখানে কি লেখা আছে, তাহলেই তুমি বুঝতে পারবে তোমার বোন তোমার নামে কি উইশ করেছে। লুঝাও বলে, তুমি কি চাও? সে বলে, আমি তোমার সাথে কাজ করতে চাই। সে তার হাতে একটা ওষুধ দিয়ে বলে, এটা খেলেই তোমার বিষ কেটে যাবে, তুমি আবার চোখে দেখতে পারবে, তখন তুমি নিজের চোখেই সবকিছু দেখতে পারবে। এরপর সে তার হাতে নিজের একটা টোকেন দিয়ে বলে, যখন তুমি সত্যিটা জানতে পারবে তখন তুমি এটা দিয়ে আমার খোঁজ করতে পারবে। তুমি আমার হয়ে কাজ করবে, আমি তোমার হয়ে তোমার প্রতিশোধ নেব।
এই বলে সে চলে যায়। এদিকে এরা দুজন টেম্পলের বাইরে একটা ঘরে এসব করছিল। তখন বাইরে তার সৈনিক এসে বলে, সুনতিয়ান সেক্টরের লোকেরা আমাদের অস্ত্রের খোঁজ করছে। সিতু বুঝতে পারে এই কাজ করেছে জিনু। এদিকে লুঝাও বসেছিল। তার দাসী তার কাছে আসলে সে বলে, একটু দেখো তো এই অ্যামুলেটে কি লেখা আছে। দাসী সেটা পড়ে বলে, ম্যাডাম আপনি এটা কোথা থেকে এনেছেন? এটা লাল কালি দিয়ে লেখা, তার উপর অভিশাপ লেখা। এখানে লেখা আছে, তোর যেন চরম মৃত্যু হয়। এটা শুনে লুঝাওয়ের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে এরপর সেই ওষুধটা দিয়ে বলে, একটু খোঁজ করে দেখো তো এটা কিসের ওষুধ। দাসী বলে, আপনি যেহেতু প্রেগনেন্ট তাই সব ওষুধ তো খাওয়া যাবে না, আমি রাজকুমারকে বলছি। লুঝাও বলে, না, সে যাতে কোনোভাবেই এই ওষুধের ব্যাপারে না জানতে পারে, তুমি খোঁজ করবে। দাসী এরপর ওষুধ নিয়ে চলে যায়। লুঝাও অনেক ভয় পাচ্ছিল। এদিকে দেখা যায় শাওরেন নিজেই নিজের চিকিৎসা করছে। তখন জিনু তার জন্য ওষুধ নিয়ে আসে। শাওরেন বলে, আমি ওষুধ খাই না, তিতা লাগে। সে জিনুকে ওষুধ লাগিয়ে দিতে বলে। জিনু বলে, তুমি এখনো বড় হওনি, নিজে নিজে লাগাও। এরপর সে বলে, সিতুর ব্যাপারে আমি আরো অনেক কিছু জানতে পেরেছি। এর তদন্ত করতে আমাকে আজ রাতেই বেরোতে হবে। সিতুর স্ত্রী লুঝাওকে আমি নিজের টোকেন দিয়ে এসেছি। ও সবকিছু জানার পর অবশ্যই আমার খোঁজ করবে। তুমি ওকে দেখো, তাড়াতাড়ি ওষুধ খেয়ে নাও, এটা আমার অর্ডার। শাওরেন রেগে বলে, খালি অর্ডার? তুমি এখনো আমাকে বাচ্চা মনে করো নাকি? আমি এখন বড় হয়ে গেছি। জিনু বলে, আচ্ছা আমি ফিরে এসে তোমার আঘাতে ওষুধ লাগিয়ে দেব। ওষুধ খেয়ে নাও, আমি নিজে তৈরি করেছি। এরপরে তারা দুজন প্রমিস করে। জিনু সেখান থেকে চলে যায়। সকালে দাসী লুঝাওয়ের কাছে এসে বলে, ম্যাডাম আপনি সারা রাত ধরে বসে আছেন। আমি এই ওষুধ পরীক্ষা করেছি, ডাক্তার বলেছে এটা কোনো বিষ না, এটা খেলে নাকি চোখের কোনো সমস্যা থাকলে সেটা ঠিক হয়ে যায়। লুঝাও বুঝতে পারে তার মানে জিনু সত্যি কথা বলেছে। সে তখনই ওষুধটা খায়। এরপরেই সে চোখে দেখতে পায়। প্রথমে সে সবকিছু দেখতে থাকে, পরে সে নিজের চোখে সেই অ্যামুলেটটা দেখতে পায়। এদিকে সু সিতুকে বলে, কি হয়েছে আপনার, মন খারাপ কেন? তখন সে বলে, সুনতিয়ান সেক্টর লিডার জিনু অনেক বেশি ঝামেলা করছে। কাল নাকি ও আমার বিরুদ্ধে বেশ প্রমাণ পেয়েছে, আর সেটা নিয়ে মহারাজের কাছে রওনা হয়েছে। সু বলে, তাহলে এখন উপায়? সে বলে, আরে এত চিন্তা করো না, এতক্ষণে হয়তো আমার লোকেরা জিনুকে মেরে ফেলেছে। সুনতিয়ান সেক্টর লিডারই যদি বেঁচে না থাকে তাহলে ওই সেক্ট কিচ্ছু না। সু বলে, আমি জানতাম আপনি অনেক ক্ষমতাবান। আপনার মনে কার জায়গা বেশি, আমার নাকি লুঝাওয়ের? সিতু বলে, সেটা তো তুমিই ভালো জানো। ওর 18তম জন্মদিনের পর লু পরিবারের সকল সম্পত্তি পাওয়ার পর আমি ওকে তোমার হাতে দিয়ে দেব। তুমি ওর সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারো। সু বলে, আমি ওর পেট কেটে বাচ্চাটা বের করে ফেলবো। কিন্তু ও তো অন্ধ, দেখতেই পারবে না ওর বাচ্চা কেমন। সিতু বলে, ও অন্ধ কিভাবে হয়েছে তা তো সবচেয়ে ভালো তুমি জানো। সু বলে, আমি ওকে অনেক ঘৃণা করি। আমি আর আপনি একজন আরেকজনকে ভালোবাসি, অথচ ও ওর পরিবারের ক্ষমতা দিয়ে আপনার স্ত্রী হয়ে বসে আছে, আর আমাকে ইঁদুরের মতো লুকিয়ে লুকিয়ে আপনার সঙ্গে থাকতে হয়। আমার ইচ্ছে করে ওকে আমি কেটে টুকরো টুকরো করে ফেলি। সিতু বলে, সু তোমার এই রূপটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তুমি লুঝাওয়ার মতো একদম নও, শান্ত আর বোরিং। এরপরে তারা আবার কিস করতে শুরু করে। তখন দেখা যায় বাইরে দাঁড়িয়ে লুঝাও এই সব কিছু দেখছে। হঠাৎ করেই সিতু থেমে যায় আর বলে, মনে হলো কেউ আমাদেরকে দেখছে। সু বলে, এখানে কে আসবে? কিন্তু সিতু বাইরে বেরিয়ে যায়। এদিকে লুঝাও নিজের ঘরে চলে এসেছে। সে তার দাসীকে ধরে কান্না শুরু করে। এরপর বলে, রাজকুমার আমার সব সম্পত্তি নিয়ে তারপর আমাকে মেরে ফেলতে চায়। তুমি এখনই ম্যাজিস্ট্রেট অফিসে যাও, গিয়ে তাদেরকে সবকিছু জানাও। আমি আমার বাবার কাছে যাচ্ছি। তারা বেরিয়ে যেতেই সেখানে সিতু আসে এবং ঘরে কাউকে না দেখে সে বুঝতে পারে লুঝাওই তাকে দেখেছে। লুঝাও যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন শাওরেন রাস্তার উপর দিয়ে একটা কফিন নিয়ে যাচ্ছিল। আশেপাশে মানুষজন বলছিল সুনতিয়ান সেক্টর লিডার জিনু মারা গেছে। লুঝাও বুঝতে পারে যে তাকে সাহায্য করেছে সে মারা গেছে এবং তাকে মেরেছে সিতু। এরপরে সে তার বাবা আর আন্টির কাছে আসে। তার বাবা আর আন্টি যখন দেখতে পায় সে চোখে দেখছে তখন তারা অবাক হয়ে যায়। লুঝাও এরপরে তাদেরকে সবকিছু খুলে বলে। তার বাবা বলে, এই রাজকুমার অতিরিক্ত করে ফেলেছে। সুয়ের মা বলে, তুমি চিন্তা করো না, যদি সু অন্যায় করে থাকে তাহলে তোমার বাবা তাকে শাস্তি দেবে। এর মধ্যেই এরা চলে আসে। সিতু বলে, তার মানে তুমি এখন চোখে দেখতে পাও? লুঝাওয়ের বাবা সুকে একটা থাপ্পড় মারে আর বলে, একটা অন্ধ মানুষকে দেখে রাখতে পারলি না? এই কথা শুনে লুঝাও একদম অবাক হয়ে যায়।
এরা দুজন সিতুর কাছে ক্ষমা চাইতে থাকে। সিতু বলে, দেখো, তোমার জন্মদিনের পর তুমি তোমার সকল সম্পত্তি আমাকে দিয়ে দাও, আমি তোমাকে শান্তি মতো ডিভোর্স দিয়ে দেব। লুঝাও বলে, জীবনেও না। সিতু বলে, তাহলে তো তুমি আমাকে বাধ্য করবে। এরপরে সিতু লুঝাওয়ের দাসীকে নিয়ে আসে। সিতু বলে, তুমি ওকে পাঠিয়েছিলে ম্যাজিস্ট্রেট অফিসে আমার নামে নালিশ করতে, তুমি জানো না ম্যাজিস্ট্রেট অফিস কার হয়ে কাজ করে? দাসী বলে, ম্যাডাম, আপনি আমার জন্য চিন্তা করবেন না, ওই সম্পত্তি আপনার নানা নানি আপনার জন্য রেখে গেছে, সেগুলো কোনো খারাপ মানুষের হাতে দেবেন না। এই বলেই সে নিজেই তলোয়ারের ওপর ঝাঁপ দেয়। দাসী সেখানেই মারা যায়। তখন সু বলে ওঠে, মা দেখো, বাবা আমাকে কত জোরে চড় মেরেছে। তার মা বলে, মেয়ের উপর রাগ দেখানোর কি আছে? লুঝাও বুঝতে পারে তার মানে তার আন্টি মানে তার খালার সাথে তার বাবার অনেক বছর ধরে সম্পর্ক রয়েছে, আর সু তাদের দুজনের মেয়ে। এরপরে জেলখানায় সু জিজ্ঞেস করে, তোমার চোখ কি করে ভালো হলো সেটা আগে বলো। সে তাকে একটা থাপ্পড় দেয়। সিতু বলে, তুমি এত কষ্ট কেন করছো? তুমি লু পরিবারের কাছে একটা চিঠি লিখে দাও, আমি তোমাকে ছেড়ে দেব। লুঝাও বলে, আমি মরে গেলেও না। সু বলে, তাহলে তোকে মেরেই ফেলি। সিতু বাধা দিয়ে বলে, তুমি প্রেগনেন্ট, ওই বাচ্চাটা তো কোনো দোষ করেনি, কেন তুমি তাকে কষ্ট দিচ্ছ? তুমি চিঠিটা লিখে দাও, তারপর তুমি আর তোমার বাচ্চা শান্তিতে থাকতে পারবে। তারা তার হাত খুলে দেয়। লুঝাও চিঠি লিখতে এসে সেই ব্রাশ দিয়ে সিতুকে আঘাত করতে চায়। সিতু রাগে তাকে একটা লাথি মারে। লুঝাও দূরে গিয়ে পড়ে, সাথে সাথেই তার পোশাক রক্তে ভেসে যায়। সিতু চিৎকার করে বলে, ডাক্তার ডেকে আনো। সে মনে মনে বলে, বাচ্চার যদি কিছু হয় তাহলে আমি ওকে ভয় দেখাবো কি দিয়ে? লুঝাও বলে, তোমার মতো রাক্ষসের বাচ্চার মা হতে চাই না আমি। সিতু বলে, তার মানে তুমি ইচ্ছে করে আমাকে রাগিয়েছ? লুঝাও ব্যথায় চিৎকার করছিল। এরপরে তার জন্মদিনের দিন দেখানো হয়। লুঝাও মেকআপ করছিল। সু বলে, তুমি যে মেকআপ দিয়েছো সেটা ভালো দেখাচ্ছে না। সে তখন তার দুই গালে দুইটা চড় দিয়ে বলে, এবার রং ভেসে উঠেছে, তুমি কিছু বলছো না কেন? ও, আমি তো ভুলেই গেছি, তোমাকে তো এই মাত্র বোবা থাকার ওষুধ দেওয়া হয়েছে, তুমি তো আর কথাই বলতে পারবে না, তাই আজ অনুষ্ঠানে তুমি ভদ্র হয়ে থেকো। এদিকে শাওরেন জিনুকে এক তান্ত্রিকের কাছে এনেছে। সে মনে মনে বলে, তুমি আর আমি আপন ভাই বোন নই, তাই তোমাকে ভালোবাসা কোনো অন্যায় নয়। সারা জীবন তুমি আমাকে বাঁচিয়েছো, এইবার আমি তোমাকে বাঁচাবো। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার এক ফোঁটা রক্তের দাম তাদেরকে 1000 বার দিতে হবে। তখন তান্ত্রিক বলে, আমি ফর্মেশন শুরু করতে যাচ্ছি। এই ফর্মেশনে আপনার রক্ত প্রয়োজন, এতে আমি আপনার বোনের আত্মাকে ফিরিয়ে আনার চেষ্টা করব। ফর্মেশনে কোনো গোলমাল হলে আপনার জীবন চলে যেতে পারে, তাই আপনি ভালোভাবে প্রস্তুত হয়ে নিন। শাওরেন বলে, ওকে বাঁচাতে আমি মরতেও রাজি আছি। অন্যদিকে লুঝাওয়ের জন্মদিন উপলক্ষে অনেক মন্ত্রীরা এসেছে। একটু পর সেখানেই লুঝাও আর সু আসে। ড্রিঙ্ক করার সময় লুঝাও তাদের কাছে গিয়ে বলে, রাজকুমার সিতু বিদ্রোহ করতে চাইছে, সে অনেকভাবে অস্ত্র জমা করছে, এখন সে আমাকে মেরে আমার পরিবারের সম্পত্তি লুট করতে চাইছে, দয়া করে আজ আমাকে বাঁচান আর ওনার নামে মহারাজের কাছে নালিশ করুন। তবে কেউ কোনো কথা না বললে লুঝাও সিতুর দিকে তাকালে সিতু বলে, আরো বলো বলো। অন্যদিকে শাওরেন নিজের হাত কেটে রক্ত দিয়ে ফর্মেশন শুরু করে দেয়। এদিকে লুঝাও বলতে থাকে, রাজকুমার বিদ্রোহ করতে চাইছে, আপনারা কি অন্ধ? আপনারা কিছু বলবেন না? সু বলে, তুমি ভেবেছো তোমার জন্মদিন উপলক্ষে যে কেউ লোকজন চলে আসবে? এখানে শুধুমাত্র রাজকুমারের অনুগত যারা আছে তারাই এসেছে। সিতু বলে, তুমি আসলেই অনেক বেয়াদব। সে তার বুকে একটা চাকু ঢুকিয়ে দিয়ে বলে তোমাকে একটা শিক্ষা দিচ্ছি। লুঝাও বলে, তুমি জানো আমার 18 বছর পূর্ণ হলে লু পরিবারের সকল সম্পত্তি আমার নামে চলে আসবে, কিন্তু তুমি এটা জানো না 18 বছর হওয়ার আগে যদি আমি মারা যাই তাহলে সব সম্পত্তি রাজকোষাগারে চলে যাবে। এই বলে সে সিতুর মুখে থুতু দিয়ে দৌড় দেয়। এদিকে সোল ফিরিয়ে আনার ফরমেশন স্টার্ট হয়ে গেছে। এরপর আমাদেরকে একদম ড্রামার প্রথম সিনটা দেখানো হয়, যখন লুঝাও টাওয়ার থেকে ঝাঁপ দেয়। সে বলছিল, তোমরা আমাকে মিথ্যা বলেছো, মরে যাওয়ার অভিশাপ দিয়েছো। এই জীবনে কিছু না করতে পারলেও এর পরের জীবনে আমি তোমাদের প্রতিশোধ নেব, তোমাদের গায়ের চামড়া তুলে ফেলবো আর হাড় মাটির সাথে মিশিয়ে ফেলবো। তখন তার হাতে জিনুর ব্যাগ ছিল। এদিকে ফরমেশনের মোমবাতি নিভে যায়। তান্ত্রিক বলে, ফরমেশন ভেঙে গেছে। দেখা যায় সকল তেলিসমান উড়ে অন্যদিকে চলে যাচ্ছিল। শাওরেন তান্ত্রিকের হাতে আঘাত করে বলে, আমাকে বুঝিয়ে বলুন। তান্ত্রিক বলে, যে সময় আমরা তার আত্মাকে ডাকছিলাম ওই সময় অন্য কেউ নিজের জীবন স্যাক্রিফাইস করে তার আত্মাকে ডেকেছে।
যার ফলে তার আত্মা ওই বডির ভিতর চলে গেছে, আর হয়তো এখন তার আগের স্মৃতিও থাকবে না। তখন দেখা যায় চাঁদ লাল হয়ে গেছে, লুজাওয়ের মাথার নিচ থেকে রক্ত ধীরে ধীরে কমে যাচ্ছে। শাওরেন বলে অন্য কারো বডিতে আছে, তার স্মৃতিও নেই, তাহলে আমি তাকে কি করে খুঁজবো? তান্ত্রিক বলে যেহেতু তার আত্মা স্যাক্রিফাইসের কারণে গেছে, যার বডিতে গেছে তার কাঁধে একটা ফুলের ছবি ভেসে উঠবে। লুজাওয়ের বডিতে আমরা সেই ফুলের ছবি দেখতে পাই। শাওরেন জিনুর কাছে গিয়ে বলে তুমি চিন্তা করো না, আমি অবশ্যই তোমাকে খুঁজে বের করব। পরদিন সকালে শাওরেনের কাছে তার সৈনিক এসে বলে আপনি এভাবে না খেয়ে থাকলে প্রতিশোধ নেবেন কি করে? আমি আপনাকে একটা কথা বলতে এসেছি। গতকাল রাজকুমার সিতুর স্ত্রী হঠাৎ টাওয়ার থেকে ঝাঁপ দেয়। তার অবস্থা খুবই খারাপ ছিল, বাড়ির সবাই তার ফিউনারেলের আয়োজন করে ফেলেছিল, কিন্তু এরপর নাকি দেখতে পায় উনি বেঁচে আছে। এই কথা শুনে শাওরেনের সন্দেহ হয়, কারণ তান্ত্রিক তাকে বলেছিল আমরা যখন তার আত্মাকে ডাকছিলাম তখন আরো একজন তার আত্মাকে ডেকেছিল, এবং জিনু তাকে বলেছিল আমি রাজকুমার স্ত্রীর হাতে আমার নিজের জেট দিয়ে এসেছি। এদিকে সু যখন জানতে পারে লুজাও এখনো বেঁচে আছে, তার তো মাথাই ঘুরে যায়। সে বলে যাই হোক, রাজকুমারের প্ল্যান নষ্ট হয়নি, তবে ওকে যে আমি আর সহ্য করতে পারছি না। তুমি বলো তো, এত উপর থেকে পড়ে গেলে তার ভেতরে তো অনেক ক্ষতি হবে, তাই না? অর্থাৎ সে দাসীকে লুজাওয়ের ক্ষতি করতে বলছে। এদিকে জিনু বলতে থাকে আমি কে? তখন সে সামনে লুজাওকে দেখে বলে তুমি কে? লুজাও বলে আমি লুজাও, আমি তোমার আত্মাকে ডেকেছি আমার হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য। আজ থেকে আমি তুমি, আমার প্রতিশোধ নেওয়ার পর তোমার নিজের সকল স্মৃতি ফিরে আসবে। তখন সে জেগে ওঠে আর দাসীকে চাকু হাতে দেখে ধরে ফেলে, সাথে সাথেই সে তাকে মেরে ফেলে। আড়াল থেকে শাওরেন এটা দেখতে পায়, আর সে জানে এইভাবে একমাত্র জিনু কাজ করে, তাই সে বুঝে যায় হয়তো এটা জিনু। এর মধ্যেই সেখানে সু আসে আর বলে চেহারা নষ্ট করতে এত সময় লাগে? তখন সে দাসীকে সেখানে পড়ে থাকতে দেখে চিৎকার করতে শুরু করে। লুজাও বলে এত শব্দ করো না, মাথা ধরে। তখন তার চেহারা দেখে লুজাওয়ের স্মৃতি তার মনে পড়ে যায় যে এটাই সেই মেয়ে যে লুজাওকে এত কষ্ট দিয়েছে। সে বলে ও তুমি এসেছো, তোমার বুঝি দাসীর জন্য খারাপ লাগছে? তাহলে আসো, তোমাকেও আমি তার কাছে পাঠিয়ে দিই। সে চাকু নিয়ে তার পেছনে যায়। সু বলে তুমি লুজাও নও, তুমি কে? সে বলে আমি জাহান্নাম থেকে এসেছি, এখন থেকে আমি তোমার দুঃস্বপ্ন হয়ে প্রতি রাতে তোমাকে কষ্ট দেব। সু উঠেই চেয়ার দিয়ে তাকে আঘাত করে। তখন সিতু সেখানে আসে, সে সুকে ধরে আর বলে তুমি এসব কি করছো? সু বলে ও আমাদের দাসীকে মেরে ফেলেছে, এটা লুজাও নয়। লুজাও বলে এটা কি ধরনের কথা, এমনিতেই আমার কিছু মনে পড়ছে না। সিতু তার কাছে গেলে সে বলে তোমার কিছু মনে পড়ছে না মানে? লুজাও বলে আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, আমার কিছু মনে পড়ছে না, আমার শুধু মনে আছে আপনি আমার স্বামী। সিতু বলে তাহলে এই বডি? লুজাও বলে আমি যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম ছায়ার মতো কেউ এখান থেকে বেরিয়ে গেল। সু বলতে থাকে এইসব ওর বানানো কথা। তখন সে দেখতে পায় লুজাও তার দিকে তাকিয়ে হাসছে। সে তখন তাকে মারতে যায়। সিতু তাকে ধরে সেই বডির কাছে আনে আর আঘাত দেখে বলে এটা কোনো ট্রেনিং নেওয়া একটা অ্যাসাসিনের কাজ, আর তুমি বলছো লুজাও করেছে। সু বলে কোথায় সেই অ্যাসাসিন? লুজাও তখন হাত দিয়ে শাওরেনের দিকে একটা কিছু ছুড়ে দেয়। শব্দ পেয়ে সিতু বাইরে যেতে চাইলে লুজাও দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে আর বলে আমার অনেক ভয় করছে। সে বলে ভয় পেও না, আমি আসছি। সে চলে যাওয়ার সাথে সাথেই লুজাও হাসতে শুরু করে। তাকে দেখে সু চিৎকার করতে করতে পালিয়ে যায়। এরপর লুজাও সামনের দরজা বন্ধ করে দিয়ে বলে এসেই যখন পড়েছো তাহলে ভেতরে আসো। তখনই শাওরেন তার উপর অ্যাটাক করে, ঠিক যেভাবে সে জিনুর উপর অ্যাটাক করত। লুজাও ঠিক সেম ভাবে ডিফেন্স করতে থাকে। শাওরেন তার কাঁধে ফুলের ছবিও দেখতে পায় এবং সে শিওর হয়ে যায় যে এটাই জিনু। লুজাও জিজ্ঞেস করে তুমি কে? তখন সে বলে আমি তোমার বন্ধু, শত্রু না। তোমার কাছে যে ব্যাসটা রয়েছে এটা আমাদের লিডার তোমাকে দিয়েছিল, তাই তোমার দেখাশোনা করা আমার দায়িত্ব। তাছাড়া তোমার আর আমার শত্রু একই। লুজাও বলে সিতু। সে বলে ও রাজ্যের অনেক খারাপ কাজের সঙ্গে জড়িত, ওর উপরে আমরা ইনভেস্টিগেশন করছি। তুমি যদি নিজের জীবন বিপদে না ফেলতে চাও তাহলে আমি এখান থেকে পালাতে তোমাকে সাহায্য করতে পারি। লুজাও বলে না, আমি এখান থেকে যাব না, ওরা যা করেছে ওদের শাস্তি না দিয়েই আমি যাব না। শাওরেন বলে শত্রু শত্রু, লুজাও বলে বন্ধু। এরপরে তারা সেই আগের মতোই প্রমিস করে। শাওরেন বলে আজ থেকে আমাদের পার্টনারশিপ শুরু, এখন থেকে আমি তোমার তলোয়ার।
সে চলে যেতে চাইলে লুঝাও তার নাম জিজ্ঞেস করে। তখন সে তার নাম বলে শাওরেন। লুঝাও মনে মনে ভাবে, আমার গায়ের এই চিহ্নটার মানে কি? আমার আত্মা বদল হয়েছিল এজন্য? একমাত্র এই প্রতিশোধ কমপ্লিট করতে পারলেই আমি হয়তো আমার আসল মেমোরি ফিরে পাবো। রাতের বেলা সু ভয় পেয়ে বসেছিল। তখন চারদিকের বিভিন্ন শব্দে তার আরো ভয় লাগতে থাকে। হঠাৎ করেই সে সামনে লুঝাওকে দেখতে পায়। এরপরেই সে চিৎকার দিয়ে বাইরে চলে যায়। লুঝাও বলতে থাকে, ওকে আমি একটু শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু ও তো ভীষণ ভীতু। সু দৌড়ে সিতুর কাছে আসে আর বলে, রাজকুমার, লুঝাও ভূত হয়ে ফিরে এসেছে। ও আমাদেরকে মেরে ফেলবে। আমাদের কোনো কিছু প্রয়োজন নেই, যা আছে আমরা তাতেই খুশি। চলুন আমরা এখান থেকে চলে যাই, আমাদের লু পরিবারের জিনিস লাগবে না। সিতু তাকে শান্ত করে। সে বলে, লু পরিবারের সকল সম্পত্তির মূল্য বিলিয়নের বেশি। একবার আমার হাতে সেটা পেলেই তারপর আমরা লুঝাওকে মেরে ফেলবো। সু বলে, আমি জানি, তবে আমি মিথ্যা কথা বলছি না। ও মার্শাল আর্ট জানে, ও আমার দাসীকে মেরেছে। আপনি অবশ্যই ওর থেকে সাবধানে থাকবেন। সিতু বলে, ও মার্শাল আর্ট জানে? তাহলে তো আমার ওকে পরীক্ষা করতে হয়। এদিকে শাওরেন তার সৈনিককে বলে, আমার বিশ্বাস বর্তমান রাজকুমার স্ত্রীর বডিতে জিনু রয়েছে। সৈনিক বলে, তাহলে তাকে নিয়ে আসুন। শাওরেন বলে, তার স্মৃতি নেই, তবে আমি হাল ছাড়বো না। আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব। এরপর দেখা যায় সিতু লুঝাওকে তার বাবার বাড়িতে নিয়ে এসেছে। লুঝাও বলে, এরা কারা? তারা বলে, তুমি সত্যি আমাদেরকে চিনতে পারছো না? সে বলে, দুর্ঘটনার পর থেকে স্বামীকে ছাড়া আমি আর কাউকেই চিনি না। সিতু বলে, এজন্যই আমি তোমাকে তোমার বাবার বাড়িতে নিয়ে এসেছি। সবাইকে দেখলে হয়তো তোমার কিছু মনে পড়তে পারে। এটা তোমার বাবা, এটা তোমার খালা, আর এটা তোমার খালাতো বোন। লুঝাও বলে, ও এটা আমার বাবা আর খালা। আমি ভাবলাম তারা এত কাছাকাছি বসে আছে, হয়তো স্বামী স্ত্রী। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, আমার সারনেম লু, বাবার সারনেম লিউ, এটা কিভাবে সম্ভব? সিতু বলে, আসলে তোমার মায়ের সারনেম লু, তোমার বাবা তোমার মাকে বিয়ে করেছে। লুঝাও বলে, ও তার মানে আমার বাবা ঘর জামাই। এরপরে তারা খাবার খেতে বসে। খাবার পরিবেশন করা হলে দেখা যায় প্রত্যেকটা পদেই ছিল বান মাছ। সিতু তাকে খেতে দেয়। এরপর সে মনে করে সু তাকে বলেছে লুঝাওয়ের মা পানিতে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছে। যখন তার বডি আনা হয় তখন দেখা যায় তার সম্পূর্ণ বডিতে বান মাছ জড়িয়ে আছে। এরপর থেকেই লুঝাও বান মাছ দেখলে বমি করতে শুরু করে, অস্থির হয়ে যায়। সে কোনোভাবেই নাটক চালিয়ে যেতে পারবে না, কিন্তু বর্তমানে লুঝাও সেটা খেতে শুরু করে। এতে তারা ভীষণ অবাক হয়ে যায়। অন্যদিকে সিতু একজন অ্যাসাসিন ভাড়া করে এনেছিল, তবে তাকে অজ্ঞান করে শাওরেন তার জায়গা নিয়ে নেয়। সে ভেতরে এসে বলে, লিউ পরিবার, আজ আমি তোমাদেরকে শেষ করে ফেলবো। সিতু ইশারা দিয়ে শাওরেনের উপর আক্রমণ করতে বলে। শাওরেন সিতুর উপর আঘাত করতে নিলে লুঝাও সামনে এসে পড়ে। তার বুকে আঘাত লাগে। শাওরেন পালিয়ে যায়। লুঝাও নিজেই নিজের বুকে চাপ দিচ্ছিল। সিতু বলে, আমার জন্য তুমি এটা কেন করলে? লুঝাও বলে, আপনি বেঁচে থাকলে আমার আর কিচ্ছু লাগবে না। সিতু তাকে কোলে নিয়ে আসতে থাকে আর চিৎকার করে ডাক্তার ডাকতে বলে। ভেতরে এসে সে আঘাত দেখতে চাইলে লুঝাও তার হাত ধরে আর বলে, রাজকুমার, আমি শুনেছি আমার নানা জিন শহরের সবচেয়ে ধনী ব্যক্তি, তার সকল সম্পত্তি নাকি আমি পাবো। আমি যদি আজ মারা যাই তাহলে আমার সব সম্পত্তি রাজকোষাগারে চলে যাবে। এটা আমি দেখতে পারবো না, তাই আমি আমার নানা বাড়িতে একটা চিঠি লিখে দিয়েছি। তারা এসে সবকিছু আমাকে বুঝিয়ে দেবে। তখনই সুয়ের মা ডাক্তার ডেকে আনে। সিতু বলে, যদি আমার স্ত্রীর কিছু হয় তোমাকেও আমি আমার স্ত্রীর সঙ্গে পাঠিয়ে দেব। এরপর তারা বাইরে চলে যায়। ডাক্তার তাকে ধরতে চাইলেই লুঝাও তার হাত সরিয়ে দেয়। ডাক্তার তাকে সম্মান জানিয়ে বলে, আমি সুনতিয়ান সেক্টর, আমার নাম ইয়াও, আপনি কি ঠিক আছেন? লুঝাও একটা থলি বের করে বলে, মুরগির রক্ত, আমার কি হয়েছে? তোমাদের শাওরেন মাস্টারের উপর আমার পুরো ভরসা আছে। তখন শাওরেন এসে বলে, আমার উপর এত ভরসা? চিন্তা করবে না, আমি তোমাকে হারতে দেব না। তখন তারা কল্পনা করে শাওরেন গত রাতে লুঝাওয়ের কাছে গিয়ে বলে, তোমার হাজবেন্ড তোমাকে তোমার বাবার বাড়িতে নিয়ে যাবে, হয়তো সেখানে সত্যি তোমার স্মৃতি চলে গেছে কিনা সেটা পরীক্ষা করবে। আর সিক্রেট একটা অ্যাসাসিন ভাড়া করেছে, সেই অ্যাসাসিনের জায়গা আমি নিতে রাজি আছি। এভাবেই মূলত তারা কাজ করেছে। এদিকে সু কান্না করছিল, তার মা তাকে সান্ত্বনা দিচ্ছিল। তখন সে বলে, আমি মিথ্যা কথা বলছি না, ও সত্যিই নাটক করছে। তার মা বলে, ঠিক আছে, আমি কাল ওকে পরীক্ষা করব।
এদিকে সিতু সেই চিঠিটাকে সুন্দর করে প্যাকেট করে। তার সৈনিক আসলে সে লুজাওয়ের কথা জিজ্ঞেস করে। তখন সৈনিক বলে, ডাক্তার বলল ভালোই আছে, তবে সেই চাকু যদি আর 1 ইঞ্চি এদিক ওদিক হতো তাহলেই সে মারা যেত। সিতু বলে, ও আমার জন্য নিজে মরতে রাজি আছে, আমার মনে হয় না ও নাটক করছে। এই চিঠি জিং শহরে পাঠানোর ব্যবস্থা করো, ওর মামা অবশ্যই কনফার্ম করার জন্য আসবে। সেই পর্যন্ত লুঝাওয়ের যেন একটা আঁচড়ও না লাগে। পরদিন এক সেবক লুঝাওকে ডেকে আনে রাজকুমার ডেকেছে বলে। তবে লুঝাও সেখানে গেলে দেখতে পায় তার আন্টি 2জন দাসী দিয়ে বাড়ির আরেকজন দাসীকে শাস্তি দিচ্ছিল। এটা ছিল সেই ন্যানি যে লুঝাওকে অনেক ভালোবাসতো। আন্টি বলে, এই দাসী আমার জিনিস চুরি করেছে, তাই ওকে মেরে ফেলছি। লুঝাও বলে, এই এলাকা রাজকুমারের আন্ডারের, এখানে খুন খারাপি করা ঠিক হবে না। আন্টি বলে, কেন, তুমি কি তাকে চিনতে পেরেছো নাকি? তুমি যদি স্বীকার করো তুমি তাকে চিনেছো তাহলে আমি তাকে ছেড়ে দেবো, কিন্তু যদি তুমি স্বীকার না করো তাহলে আমি তাকে মেরে ফেলবো। এরপর সে তার কাছে এসে বলে, তুমি রাজকুমারকে বোকা বানাতে পারো, আমাকে নয়। লুঝাও বলে, তোমার সাহস কি করে হলো আমাকে পরীক্ষা করার? এরপরেই সে ওই দাসীদেরকে ধরে নিজের 2টো হেয়ার পিন বের করে সাথে সাথেই 2জনকে মেরে ফেলে। এরপর সে তার আন্টিকে ধরে বলে, যান, এবার আপনিও জাহান্নামে যান। সে তাকে পানিতে চুবিয়ে রাখে যতক্ষণ না সে মারা যায়। এরপরে সে ওই ন্যানিকে নিয়ে যেতে চাইলে শাওরেন এসে বলে, বাড়িতে এতগুলো বডি, এর জবাব তুমি কিভাবে দেবে? লুঝাও বলে, আমি কিছু একটা ব্যবস্থা করব। শাওরেন বলে, তুমি সবকিছু আমার হাতে ছেড়ে দাও, তুমি চিন্তা করো না, তোমার আমি কিচ্ছু হতে দেব না। এদিকে সিতুকে ডেকে নিয়ে আসছিল, তখন হঠাৎ সে পানিতে তার মায়ের বডি দেখতে পায়। এরপরে সে চিৎকার করে কাঁদছিল। একটু পর সেখানে লুঝাও আসে। সে বলে, আন্টির কি হয়েছে? সিতু বলে, তার বডি পানিতে পাওয়া গেছে, মোটামুটি 1 ঘন্টা আগে সে মারা গেছে। এসে তাকে মারতে থাকে। সিতু তাকে সরালে লুঝাও বলে, তোমার মা মারা গেছে, তাতে তুমি আমার উপর কেন এরকম করছো? বলে, তুমি আবার নাটক করছো, আমার মা বলেছে আজ সে সবার আড়ালে তোমার সঙ্গে দেখা করবে। লুঝাও বলে, তোমার মা আমারও আন্টি, সে ছোটবেলা থেকেই আমাকে চেনে, সে কেন আলাদাভাবে আমার সঙ্গে কথা বলতে যাবে? সিতু বলে, আমি অলরেডি ইনভেস্টিগেট করেছি, 1 ঘন্টা আগে সবাই যার যার ঘরে ছিল, কিন্তু তুমি ছিলে না, তুমি কোথায় ছিলে? লুঝাও বলে, আপনি আমাকে সন্দেহ করছেন? একে তো আন্টিকে মারার আমার কাছে কোনো কারণ নেই, দ্বিতীয় আমি একটা মেয়ে, আমি এরকম একটা কাজ কি করে করব? তখনই শাওরেন তার সকল লোকজন নিয়ে ভেতরে ঢোকে। সে বলে, শুনলাম এই বাড়িতে নাকি মানুষ মারা গেছে, তাই সাহায্য করতে চলে আসলাম। সিতু বলে, এটা আমার বাড়ির ব্যাপার। শাওরেন বলে, আপনাদের বাড়ি মানেই তো রাজ্যের ব্যাপার, এখানে একজন মারা গেছে, কে করেছে সেটা এখনো জানা যায়নি, তাই পুরো বাড়ি সিল করে দাও আর সম্পূর্ণ বাড়ি সার্চ করো। সিতু বলে, তোমার এত বড় সাহস? সে বলে, আমি তো আপনাকে সাহায্য করছি, কিন্তু আপনি এত ভয় পাচ্ছেন কেন? নাকি আপনার লুকানোর মতো কিছু আছে? বলে, খোঁজাখুঁজির কোনো দরকার নেই, এই মেয়েটাই করেছে। শাওরেন বলে, তাহলে একে ধরে নিয়ে যাই, একে জিজ্ঞাসাবাদ করব। সিতু বলে, ও আমার স্ত্রী, তোমার এত বড় সাহস? সে বলে, এটা আপনার স্ত্রী? তাহলে ওইটা কে? আপনার স্ত্রীকে সামনে ঠেলে দিল, আমি তাহলে একে ধরে নিয়ে যাই ইনভেস্টিগেশন করার জন্য। তখন একজন সেবক এসে সিতুর কানে কানে বলে, এর মায়ের যে 2জন দাসী ছিল তাদেরও বডি পাওয়া গেছে। চিৎকার করে বলতে থাকে, আমি তো বলছি এই মেয়েটাই আমার মাকে মেরেছে। সিতু তখন তাকে একটা থাপ্পড় মারে আর বলে, তোমার মা মাতাল হয়ে পানিতে পড়ে গেছে আর তুমি আমার স্ত্রীকে দোষ দিচ্ছ। এরপর সে শান্ত কণ্ঠে বলে, উনি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল, যার কারণে পানিতে পড়ে মারা গেছে। উনি একজন সাধারণ মানুষ, ওনার এই সামান্য কেস নিয়ে তুমি আমার বাড়ি সিল করতে পারো না। শাওরেন বলে, কেস যেহেতু মিটে গেছে তাহলে আজকের মতো চলে যাচ্ছি, তবে রাজকুমার আপনার বেশি তাড়াহুড়া করার দরকার নেই, আমরা ধীরে সুস্থে খেলবো। এই বলে সে চলে যায়। সিতু লুঝাওকে তাদের বাড়িতে নিয়ে যেতে বলে। কান্না করতে থাকে আর বলে, আমার মা মারা গেছে, অথচ তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো। সিতু তাকে বলে, তোমাকে আমি বারবার বলছি কোনো ঝামেলা করো না, তারপরও তুমি তোমার মায়ের সঙ্গে মিলে আজকে লুঝাওকে আলাদা রেখেছিলে। তুমি জানো সুনতিয়ান সেক্টরের লোকেরা তোমার মা সহ আরো 2জন দাসীকে মেরেছে, শুধুমাত্র যাতে আমার বাড়ি সিল করে দিয়ে ইনভেস্টিগেশন করতে পারে, সার্চ করতে পারে। তুমি বুঝতে পারছো ওরা কতটা খারাপ? আজ একটু 19-20 হয়ে গেলে আমাদের জেলে যেতে হতো। বলে, আমি বুঝতে পারিনি,
আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আর কখনো এরকম করব না। সিতু তার হাত ছাড়িয়ে দিয়ে বলে, আজ থেকে তুমি ঘরে বন্দি থাকবে। এরপর সে চলে যায়। এদিকে শাওরান তৈরি হচ্ছিল। সৈনিক বলে, আপনি খাবার নিয়ে যাবেন, তাতে আপনাকে এত শাস্তি হবে? সে বলে, তুমি বুঝবে না। সে সুন্দর করে তৈরি হয়ে একটা খাবার নিয়ে লুঝাওয়ের কাছে আসে। লুঝাও বলে, আজকের ঘটনার জন্য তোমাকে ধন্যবাদ। সে বলে, আমরা পার্টনার, আমাদের মধ্যে কোনো ধন্যবাদের প্রয়োজন নেই। সে খাবার সেখানে রাখলে লুঝাও বলে, এটা কি? শাওরান বলে, আজ ইম্পেরিয়াল রান্নাঘরে রাজাহাঁস রান্না হয়েছে, তাই ভাবলাম তোমার জন্য একটু নিয়ে যাই। লুঝাও একটু খেলে শাওরান বলে, ভালো লেগেছে? ভালো লাগলে আমি আবারও আনবো। লুঝাও বলে, রাজপ্রাসাদ থেকে এই বাড়ি আসতে আসতে ঠান্ডায় এই রাজাহাঁস বরফ হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা এখনো গরম আছে। তার উপর তুমি নিচে কয়লা দিয়ে রেখেছো যাতে আরো গরম থাকে। তুমি আমার জন্য এত কষ্ট কেন করছো? তুমি কি আমাকে পছন্দ করো? শাওরান সেখানে বসে বলে, আমি যদি বলি হ্যাঁ। লুঝাও তখন একদম অপ্রস্তুত হয়ে যায়। সে দাঁড়িয়ে পড়ে। এরপর সে বলে, আজ যখন তুমি সিতুর সঙ্গে কথা বলছিলে তখন আমার মনে হচ্ছিল তুমি সিতুকে ঘৃণা করো, কিন্তু কেন? তখন শাওরান বলে, কারণ ও আমার আপুকে মেরে ফেলেছে। লুঝাও বলে, তোমার আপু কেমন মানুষ ছিল? শাওরান তখন তার দিকে তাকিয়ে থাকে। ওই সময় আমাদেরকে ছোট্ট জিনু আর শাওরানকে দেখানো হয়। জিনু শাওরানকে পিঠে করে পাহাড়ের একটা ছাউনির নিচে বসায়, এরপরে কাঠ জোগাড় করতে থাকে। শাওরান বলে, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, তাহলে তুমি আমাকে কেন ছেড়ে দিচ্ছ না? জিনু বলে, বাবা মারা যাওয়ার পর আমার একমাত্র পরিবার তুমি, তোমাকে আমি কোনোদিনও ছাড়বো না। আমি তোমার জন্য ওষুধ আনতে যাচ্ছি, তুমি যদি চোখ বন্ধ করে ফেলো আমি তোমাকে বলছি আমি এই জীবনে তোমাকে ক্ষমা করব না। এরপরে সে তার জন্য ওষুধ নিয়ে এসে তাকে খাইয়ে দেয়। মাঝরাতে সেখানে অনেকগুলো নেকড়ে চলে আসে। জিনু তাদের দিকে আগুন ধরে বলছিল, তোমরা কোনোভাবেই আমার শাওরানের কাছে যেতে পারবে না, সেখানে যেতে হলে আমার উপর দিয়ে যেতে হবে। ছোট্ট শাওরান এগুলো দেখে কান্না করতে শুরু করে। বর্তমানে শাওরান বলে, আমরা দুজন একসঙ্গে অনেক কষ্ট করেছি, ভেবেছিলাম দুজন এভাবেই একজন আরেকজনকে সাহায্য করতে থাকবো, কিন্তু কে জানতো সে যে আমার আগেই চলে যাবে। লুঝাও বলে, তোমার আপু তোমাকে অনেক ভালোবাসতো, তোমার আপু নিশ্চয়ই চাইবে না তুমি এরকম মন খারাপ করে থাকো। শাওরান বলে, তোমার হাজবেন্ড তোমাদের লু পরিবারের সম্পত্তি নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। লুঝাও বলে, ও যেহেতু সম্পত্তি চায় তাহলে আমি ওকে দেব, ও যদি না চায় আমি ওকে জোর করে দেব। শাওরান বলে, তোমার যেমনটা ভালো লাগে তুমি তেমনটাই করো। সে চলে যেতে চাইলে লুঝাও তাকে ডেকে বলে, তুমি আমাকে বাঁচাবে তাই তো? শাওরান হেসে সেখান থেকে চলে যায়। বাইরে দাঁড়িয়ে এরা দুজন তাদের কথা শুনছিল। সৈনিক বলে, তুমি ওদিকে লোভ দিও না, তোমারও আছে। তখন সে তাকে একটা রাজাহাঁসের লেগ পিস দেয়। শাওরান বাইরে আসলে ইয়াও ভেতরে যায়। লুঝাও বলে, রাজাহাঁসটা অনেক ভালো হয়েছে। ইয়াও বলে, খালি খাবারটা ভালো লেগেছে নাকি খাবারটা যে এনেছে তাকেও ভালো লেগেছে? লুঝাও বলে, তোমাদের মাস্টার চালাক চতুর, সব কাজে ভালো, তাকে তো সবারই ভালো লাগবে। ইয়াও বলে, সেই ভালো লাগা নয়, ভালোবাসার ভালো লাগা। লুঝাও কতক্ষণ চুপ থেকে বলে, আমি কোনো পুরুষের উপর নির্ভর থেকে জীবন চালাতে চাই না, আমরা দুজন শুধু একজন আরেকজনকে ব্যবহার করছি, আর কিছুই না। এটা শুনে শাওরানের মন খারাপ হয়ে যায়। তার সৈনিক বলে, আপনি চিন্তা করবেন না, সে আপনাকে ব্যবহার করলেও আমি কিন্তু আপনাকে মন থেকে ভালোবাসি। শাওরান সেখান থেকে চলে যায়। রাতের বেলা লুঝাওয়ের বাবা তার সঙ্গে দেখা করতে আসে। সে বলে, তোমার আন্টি মারা গেছে, তার ফিউনারেল করতে হবে, কিন্তু এখন সু অসুস্থ, তাই তোমাকেই করতে হবে। লুঝাও বলে, কিন্তু আমার তো বিয়ে হয়ে গেছে। তার বাবা বলে, তুমি চিন্তা করো না, একদম সিম্পল ভাবে হবে, আমি অলরেডি রাজকুমারকে বলে রেখেছি। লুঝাও বলে, ঠিক আছে, আমি যাব। পরদিন ফিউনারেলের অনুষ্ঠান হচ্ছিল। একজন সেবক পিঠা দিয়ে বলে, এগুলো খেতে হবে। তবে লুঝাও পিঠাটা ভেঙে মাটিতে ছড়িয়ে দেয়। তার বাবা এরপর পিঠা হাতে নিয়ে বলে, পিঠা না খেলে ফিউনারেল কমপ্লিট হবে না। তাই লুঝাও পিঠা খায়। তার বাবা মনে মনে বলতে থাকে, তুমি চিন্তা করো না, আমি সুকে যে কোনো মূল্যে রক্ষা করব, আমি খুঁজে বের করব লুঝাওয়ের সঙ্গে কে কাজ করছে। এদিকে লুঝাও মনে মনে বলতে থাকে, আন্টি, জাহান্নামের রাস্তা সহজ নয়, চিন্তা করবেন না, আপনাকে সঙ্গ দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি আরো একজন যাবে। এরপরে রাস্তায় যখন তারা আসছিল তখন তাদের উপর তীর দিয়ে অ্যাটাক শুরু হয়। লুঝাওয়ের বাবা তার সেবককে বলে, মরার নাটক কর। তারা দুজন এমনি এমনি গিয়ে শুয়ে থাকে। লুঝাও ইয়াওকে নাটক করতে বলে। এরপর সে দরজার সামনে এসে ডাকাত দলদের বলতে থাকে, আমি রাজকুমার সিতুর স্ত্রী,
আমার গায়ে হাত দেওয়ার সাহস আছে আপনাদের? তারা বলে, কোথাকার রাজকুমার? আমি এখানকার রাজা। আসো, আমি তোমাকে আমার রানী বানিয়ে ফেলি। লুঝাও দৌড়াতে শুরু করলে তারাও তার পেছনে দৌড়াতে থাকে। লুঝাওয়ের বাবা উঠে বলে, এবার ওর সাথে যে জড়িয়ে আছে সে অবশ্যই ওকে বাঁচাতে আসবে। সেবক বলে, সামনে একটা খাদ আছে, কিন্তু সেখান থেকে পড়লে কিছু হবে না, কারণ নিচে পানি। বাবা বলে, আমি ওর পিঠাতে ড্রাগ মিশিয়ে দিয়েছি, ও সেটা থেকে বাঁচতে পারবে না, আমরা ওকে হাতে নাতে ধরবো। এদিকে লুঝাও সেই খাদের কিনারায় এসে পৌঁছায়। তখনই শাওরেন সেখানে আসে। সে অনেকজনকে আঘাত করে। এরপরে তারা তীর নিয়ে দাঁড়িয়ে যায়। শাওরেন বাকিদেরকেও মারতে চায়, তবে লুঝাও তাকে বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো? তাহলে ঝাঁপ দাও। তারা দুজনেই খাদের ভেতরে ঝাঁপ দেয়। অন্যদিকে লুঝাওয়ের বাবা দৌড়ে সিতুর কাছে আসে। সে বলে, রাস্তায় আমাদের একদল ডাকাত ধরেছে, তারা লুঝাওকে ধাওয়া করে খাদের কাছে নিয়ে গেছে। সিতু বলে, আমি খবর পেয়েছি, অলরেডি ওর মামা রওনা দিয়েছে। সে যদি এসে দেখে লুঝাওয়ের কিছু হয়েছে তাহলে আমার প্ল্যানের কি হবে? বাবা বলে, আপনি চিন্তা করবেন না, সেখান থেকে পড়লে ওর কিছু হবে না, আপনি লোকজন পাঠান, তাহলেই তাকে পাওয়া যাবে। এদিকে লুঝাওয়ের শরীর খারাপ হচ্ছিল। শাওরেন তার গায়ে হাত দিয়ে বলে, শরীর অনেক গরম। তখন লুঝাও তার হাত ধরে ফেলে। শাওরেন কিছু আনতে যেতে চাইলে লুঝাও তাকে ধরে রাখে। সে তাকে টান দিয়ে তার পোশাক খুলে ফেলে। এরপর তাকে কিস করতে শুরু করে। শাওরেন তার পালস চেক করে বলে, তোমাকে ড্রাগ দেওয়া হয়েছে। লুঝাও বলে, এটা কিভাবে সরাবো? শাওরেন বলে, যদি আমাদের মধ্যে কিছু হয়। লুঝাও তখন তাকে আবার কিস করতে শুরু করে। আর এখানেই এই ড্রামার প্রথম পার্ট শেষ হয়ে যায়। তো ড্রামার প্রথম পার্ট তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। ড্রামাটা আমি কন্টিনিউ করব কিনা সেটাও আমাকে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।